বাংলাদেশের আকাশে অবৈধভাবে ড্রোন উড়ালো ভারতের বিএসএফ। ৩ জেলা দিয়ে আজও ১০০ জনকে পুষিন। গ্রামবাসী ও বিজিবির বাধায় লালমনিরহাটে আটকে যায় ৫৭ জন। আমার জমি জায়গা তো সীমান্ত এলাকায়, আমরা চাষবাস করি, এরা তো মারধর করে, ধাক্কাধাক্কি করে, আমরা তো জমি চাষ করবে দেয় না। বাংলাদেশি নাগরিকের যদি প্রমাণ থাকে, আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে যাব। ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। আমাদের ম্যাম আজকে আসছিল, ক্লাস নেয় না। পড়াশোনা যদি সঠিকভাবে না চলে তাহলে তো আমাদের বাচ্চারা পিছিয়ে যাবে। আমরা অনেক বছর ধরে বঞ্চিত, আমরা এই বৈষম্যগুলোর সমাধান চাই। নতুন বাংলাদেশে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেয়া যাবে না, দিনাজপুরে বললেন সার্জিস আলম। দেশের উন্নয়নে ভালো নেতার পাশাপাশি প্রয়োজন বিবেকবান ভোটার। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। কুড়িগ্রামে বেড়েই চলেছে জমি সংক্রান্ত বিরোধ। প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজ সন্তানকে হত্যার ঘটনাও ঘটছে। কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। নিজের বাবাকে ওরা গুম করছে, গুম বলতে আত্মগোপন করেছে। লাশের সাথে রড ছিল, হাতিয়ার ছিল। নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়া আমার বাপ চাচার নামে মামলা করতো এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি। নারীর ঋতুকালীন সেবা ও স্বাস্থ্য নিয়ে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। সুস্থ ও নিরাপদ মাসিকের জন্য সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। কোরবানির ঈদ ঘিরে নাটোরের চকবৈদ্যনাথে চাঙা ভাব। নগদ টাকায় বেচা কেনার প্রত্যাশা ব্যবসায়ীদের। লাম্পি স্কিন ডিজিজের কারণে চামড়ার মান নিয়ে শঙ্কা। লবণের দামটা যদি সাশ্রয় না হয় তাহলে আমাদের হয়তোবা চামড়াটা প্রক্রিয়াজাত করতে খুব সমস্যা হবে। ল্যাম্প স্কিন, যেটা আমরা লোকাল ভাষায় করোনা বলে ডেকে থাকি, এই চামড়াটা চিনা যাচ্ছে না। ভালো চামড়া এবং করোনা, এই দুইটা চামড়া এক জায়গায় করলে দুইটা একই মনে হচ্ছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। একদিনেই কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের আকাশে অবৈধভাবে 5টি ড্রোন উড়ালো বিএসএফ। পুশিন ঘিরে উত্তেজনার জেরে দেশের আকাশে চক্কর দিয়ে চলে যায় ড্রোনগুলো। এদিকে আজও 3 জেলার সীমান্ত দিয়ে প্রায় 100 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের হেফাজতে নিয়েছে বিজিবি। এছাড়া লালমনিরহাটে 57 জনকে পুশিনের চেষ্টা সফল হয়নি গ্রামবাসী এবং বিজিবির বাধায়। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ির সীমান্ত। বাংলাদেশের আকাশে অবৈধভাবে উড়তে দেখা যায় ভারতীয় ড্রোন। স্থানীয়রা জানান, পুশিন ঘিরে উত্তেজনার জেরে মঙ্গলবার সকালে প্রথমে চক্কর দেয় একটি ড্রোন। পরে রাতভর সাহেবের আলগা সীমান্তে উড়ানো হয় আরও 4টি। 5 থেকে 6 মিনিট করে ড্রোনগুলো উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 6 রাউন্ড গুলি হয়েছে, সেখানে আমার পায়ের মধ্যে এসে একটু লাগছে, গুলি একটু আহত হয়েছে। সিচুয়েশন হয়ে গেল, জনগণ সব দৌড়িয়ে গেল। তার কিছুক্ষণ পরে আবার ড্রোন উত্তোলন করলো। এই ড্রোনের মাধ্যমে এলাকার লোকজন খুব আতঙ্কে আছে। এর সাথে থেমে নেই পুশিন ও পুশিনের চেষ্টা। লালমনিরহাটের 3 উপজেলার 6 সীমান্ত দিয়ে 57 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ। বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। পরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় তারা। আজ 8 বাজে দেখি লোক পাড়ে আসতে আছে, এগুলো নিয়ে যায়, বুঝে দিতেছি, এরা বারবার এত ডাকতে আসছে, তারা নিয়ে যান। সরকার যদি এটা পদক্ষেপ যদি না নেয় তাহলে অথবা আমাদের জনগণের অথবা আমাদের সীমান্ত এলাকায় আমাদের খুব সমস্যা হবে। বিজিবি জানিয়েছে, আদিতমারিতে 13, হাতিবান্ধার 3টি সীমান্তে 24 ও পাটগ্রামের 2টি সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলাদেশে কেউ আছে, বাংলাদেশে তাদের কেউ নেই। তারা কি আসামে দেশে যেতে, তারা তাদের ইসেই যেতে চায়। আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে যাব। আর যারা বাংলাদেশি না, এদেরকে আমরা কোনো অবস্থাতেই আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে দেব না।
এদিকে সিলেটের ৩ সীমান্ত দিয়ে ৩২, সুনামগঞ্জে ১৬ ও চাঁপাইনবাবগঞ্জে ১৭ জনকে পুশিং করেছে বিএসএফ। তাদের হেফাজতে নিয়েছে বিজিবি। চলছে পরিচয় যাচাই বাছাই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লালমনিরহাট সীমান্ত থেকে আমাদের এ বিষয়ে আরো তথ্য জানাবেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, একটু জানাবেন নোম্যান্স ল্যান্ডে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে বিএসএফ ফেরত নিয়েছে কিনা? কলি, আমি কিন্তু এখন রয়েছি নোম্যান্স ল্যান্ডের পাশেই। আপনাকে একটু যদি দেখাতে পারি যে আসলে দুপুর 12:30টায় একবার কমান্ডার পর্যায়ে একটা বৈঠক হয়েছিল, সেটিতে কিন্তু কোনো সিদ্ধান্ত না আসা, বা 2টার দিকে আবার ব্যাটালিয়ন পর্যায়ে একটা বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত আসে যে বাংলাদেশ 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন যে এই যে 13 জন যারা এসেছে এই চৌরাটারি সীমান্ত দিয়ে, তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের নাগরিকের যে পরিচয় বা নাম ঠিকানা সব বিএসএফের হাতে দিয়েছে এবং তারা এখন তাদের এই কাগজগুলো শনাক্ত করার জন্য আসামে যে ওখানকার পুলিশ প্রশাসন সব বিভিন্ন ইয়েতে পাঠিয়ে দিয়েছে, আর সেখানে তারা আছে। এখন নোম্যান্স ল্যান্ডের গাছতলায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি তারা রোদের মধ্যে ছিল, পরে বিএসএফ তাদেরকে নোম্যান্স ল্যান্ডের গাছতলায় নিয়ে এসে সেখানে বিএসএফ সদস্যরা পাহারা দিচ্ছেন। আর এদিকে আমাদের নোম্যান্স ল্যান্ডের বাইরে আমাদের বিজিবি সহ বাংলাদেশি উৎসুক জনতা তারা কিন্তু আছেন। তারা তাদের তারা যেহেতু ভারতীয় নাগরিক, কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে আর দিবেন না। আর তারা এই সবাই বলছেন। এদিকে আরও 5টি সীমান্ত লালমনিরহাটের, সেই সীমান্ত দিয়ে কিন্তু মোট 57 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। সেখানেও আমাদের বিজিবি এবং গ্রামবাসী বাধার কারণে সেই পুশিন কিন্তু ঠেকানো গিয়েছে এবং সেই সব জায়গায়ও কিন্তু পতাকা বৈঠক হয়েছে। সেখানেও এরকম সিদ্ধান্ত হয়েছে যে তারা ভারতের নাগরিক, তাদেরকে ভারতে ফেরত পাঠানো হোক। সেভাবেই আছে। আমরা এখনও দেখছি যে এইসব মানুষ তারা কিন্তু ওই সীমান্তেই রয়েছে, নোম্যান্স ল্যান্ডেই রয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে আনিস। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ, আবার কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা। অনেক জেলায় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছিলেন শিক্ষকরা। আর বিদ্যালয় গিয়েও ফিরে যায় অনেক ছাত্রছাত্রী। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। আমি হলো ক্লাস 1-এ পড়ি। আমাদের ম্যাম আজকে আসছিল, ক্লাস নেয় নাই। আমাদের সামনে বৃত্তি পরীক্ষা, কিন্তু আমাদের কতদিন যাবত এই বৃত্তিটা মানে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কারণ এই যে আমাদের স্যার ম্যামরা ক্লাস নিতে পারতেছে না। পড়াশোনা যদি সঠিকভাবে না চলে তাহলে তো আমাদের বাচ্চারা পিছিয়ে যাবে। একজন ড্রাইভার যেখানে এন্ট্রি পদ 12 গ্রেড, সেখানে আমরা পাচ্ছি এন্ট্রি পদ 13 গ্রেড। আমাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই মানসম্মত পর্যায়ে যাচ্ছে না। আমরা চাই আমাদের বিষয়টি সরকার সুদৃষ্টি দিবেন এবং আমাদের অধিকারগুলো আমরা পাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালের হামলা এবং সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শাহবাগ বিরোধী ঐক্য ও গণতান্ত্রিক বাম ছাত্রজোট। শাহবাগ বিরোধী ঐক্যের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শাহবাগ বিরোধীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালায় বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে শাহবাগ বিরোধীদের শিবির আখ্যা দিয়ে শুরুতে তারাই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন গণতান্ত্রিক বাম ছাত্রজোটের নেতাকর্মীরা। এদিকে শাহবাগ বিরোধী ঐক্যের কর্মসূচিতে বামপন্থীরা হামলা চালিয়েছে অভিযোগ করে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। অন্যদিকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে ক্যাম্পাসে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে, এতে আহত হন 8 থেকে 10 জন। দেশের উন্নয়ন এবং পরিবর্তনের জন্য যেমন ভালো নেতার প্রয়োজন, তেমনি প্রয়োজন বিবেকবান ভোটারেরও। দিনাজপুরে বিরলে
পথসভায় এমন কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন, অর্থ এবং সুবিধার কাছে বিবেক বিক্রি এবং মার্কা দেখে নেতা নির্বাচনের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব নয়। বলেন, শুধুমাত্র বড় বড় শহরে আন্দোলন করেও গুণগত পরিবর্তন আসে না, আর এজন্য নিজেকে বিবেকবান ভোটার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, টাকা খাওয়ার জন্য মামলা বাণিজ্য শুরু করেছে একটি দল। নতুন বাংলাদেশে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে দ্বিতীয় দিনে আজ দিনাজপুরের ৭ উপজেলায় পথসভায় অংশ নেবেন সার্জিস আলম। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন, তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। জয়পুরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্থানীয় ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুপুরে ইসলামনগরের তেঘর রেলঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পিয়াল শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। স্থানীয়রা জানিয়েছে, এলাকায় মাদক বিক্রি করত সোহেল, রোমেল, শিহাব এবং রাজ্জাক সহ কয়েকজন। পিয়াল তাদেরকে মাদক বিক্রিতে বাধা দেয়। দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল, আর এরই জেরে দুপুরে রেলগেট এলাকায় গিয়ে পিয়ালের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জমি সংক্রান্ত বিরোধ। প্রতিপক্ষের সাথে সংঘর্ষের পাশাপাশি ফাঁসানোর জন্য গুম, অপহরণ, এমনকি হত্যার ঘটনাও দেখা যাচ্ছে। সম্প্রতি তেমনই এক ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাবা মা খুন করে মেয়েকে। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। বাবা মায়ের জমির লোভে বলি হলো নবম শ্রেণীর ছাত্রী জান্নাতি খাতুন। সন্তানের চেয়েও প্রিয় ৩২ বিঘা জমিতে মিলেছিল জান্নাতির মরদেহ। ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার। পুলিশের তদন্তে উঠে আসে, মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমিনে বিরোধ চলছিল প্রতিবেশী জাহিদুলের। বহুভাবে চেষ্টা করেও সুরাহা না পেয়ে মুজিবুরকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার পরিকল্পনা করে বাবা জাহিদুল। জান্নাতির মা মোর্শেদা ও চাচি শাহিনুরের সহায়তায় গত ১১ মে মধ্যরাতে ঘুমন্ত জান্নাতিকে ডেকে জমিতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লাশের সাথে রড ছিল, হাতিয়ার ছিল, নিয়ে গেছি। ক্লাস 9-এ একটা এত সুন্দর একটা বাচ্চাকে ধ্বংস করলো, আর আমরা এটার এই বুদ্ধিজীবীদের মেন আগে ফাঁসি রটা চাই। আমরা নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়া আমার বাপ চাচার নামে মামলা করতো, এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি। মেয়েটার বাপ আছে না, জান্নাতির মাও বসিয়েছে, বাপ কিন্তু চারিপাশে ঘুরে বেড়েছে, নাল কান কাপড় তাহা দিয়ে ঘিরে নাগাছে, এটি দেখছো। জমির জন্য নিজ সন্তানকে হত্যার এই ঘটনায় হতবাক স্থানীয়রা। নিজের বাবাকে ওরা গুম করছে, গুম বলতে আত্মগোপন করাইছে, করে এটা আমাদের উপর একটা দোষারোপ চাপাইছে, এবং কেসও হয়েছে। তার মানে ওই কেসে প্রায় আমরা ৪-৫ বছর এরকম ঝুলন্ত অবস্থায় ছিলাম। বাচ্চারা ছোটবেলা থেকে লালন পালন করছি, খুব সন্তানের মতন দেখছি। এখন তার বাবার মার কাছে নিরাপদ না থাকলে আমরা তার কাছে কিভাবে নিরাপদ থাকবো? সেই সহজে বাবা মা যে এইরকম যে এইভাবে করছে, এটা আমার বলে সম্ভব নয়। শুনিয়ে আমার সেই আফসোস লাগে। পুলিশ বলছে, এই তদন্ত তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রথমে জান্নাতির বড় চাচি শাহিনুর হত্যার কথা স্বীকার করে। পর্যায়ক্রমে জান্নাতির পিতা জাহিদুল ইসলাম সে নিজেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে, এবং তার অত্যন্ত পরিতাপের বিষয়ে তার গর্ভধারিণী মা, যে কিনা তাকে গর্ভধারণ করে, সেই মা মোর্শেদা বেগমও তার সন্তানকে জান্নাতিকে হত্যার কথা স্বীকার করে। আইনজীবীরা জানালেন, সম্প্রতি জেলা জুড়ে বেড়েছে জমিজমা সংক্রান্ত মামলা, সেই সাথে বেড়েছে সংঘাত, সংঘর্ষ, যার পেছনে রয়েছে জমিনে বিবাদ। 1% জমির দাম এখন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে। এখন সে কারণে অল্প সম্পত্তির জন্যও আগে যেটা মামলা হইতো না, এখন সেটার জন্য মানুষের মামলা করতেছে, এবং সেই মামলাগুলো ওই যে বললাম যেটা যে নিষ্পত্তি না হওয়ার কারণে ওই জটিলতা বৃদ্ধি পাইতেছে। জান্নাতির হত্যার ঘটনায় গত 12 মে নিজ স্ত্রী, ভাই ও ভাবির নামে মামলা করেন তার চাচা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
রেল স্টেশনে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অনুসন্ধানে 3 জেলায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সিলেটে 3 ঘণ্টার অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পায় দুদক। সহকারী পরিচালক জানিয়েছেন, স্টেশনের টিকিট কালোবাজারি, রেলযাত্রায় প্রশাসনিক খাতে মাসে 60 লাখ টাকা লুটপাটের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আর এছাড়া প্ল্যাটফর্ম উন্নয়নের কাজে নকশা অনুমোদন ছাড়া 2 কোটি টাকার কাজ এবং স্টেশনের সহকারী প্রকৌশলী আজমাইনের বিরুদ্ধে রেলের সম্পত্তি বিক্রির অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। জামালপুরে যাত্রী সেজে তথ্য সংগ্রহের পর দুপুরে অভিযানে নামে দুদক দল। বুকিং কাউন্টারে অনিয়ম, দুর্নীতি এবং প্ল্যাটফর্ম একই সাথে বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়ে নজরদারি করা হয়। রাজশাহী স্টেশনেও যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং অনিয়মের অভিযোগে সতর্কতামূলক অভিযান চালায় দুদক। পিরিয়ড শব্দটিতে সংকোচ বোধের সময়টা পার করে সমাজে গিয়েছে, কতটা সচেতন হবে সেই সময়টাই। মাসিক এখন লজ্জার নয়, সচেতনতার বিষয়। সমাজের বিদ্যমান ট্যাবু দূর করে প্রয়োজনীয় পিরিয়ড পণ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। পিরিয়ড বান্ধব পৃথিবী তৈরিতে নারী, পুরুষ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। বাকিটা জানাবেন সহকর্মী সৌরভী সায়দা। নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড, অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু, কুসংস্কার আর নীরবতা। 2025 সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে, তখন নারীর স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবু বিরাজমান। লজ্জার কোনো বিষয় নয়, এটা আমাদের একটা মাতৃত্বের প্রথম ধাপ। আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের অনেক বেশি খারাপ লাগে। অ্যান্ড আমরা এটা গিয়ে টিচারদেরকে বলি, আমাদের ফিমেল ম্যামদেরকে জানাই, ওনারা আমাদেরকে সাহায্য করে, অথবা আমরা স্টুডেন্টরাও নিজেদের ব্যাগে প্যাড রাখি। তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা। যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয়, লজ্জার, সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা। আমাদের উচিত না এগুলা নিয়ে লজ্জা করা। দোকানপাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন কিনি, এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয়। তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না, হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো। অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয়, সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই। তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো। পিরিয়ড বিষয়টাকে সবার নর্মালভাবে নেওয়া উচিত এবং বাকি আমরা যারা আছি সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত এবং সবাইকে সচেতন করা উচিত। বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও। তারা বলছেন পিরিয়ড বা মাসিক এখন শুধু নারীর বিষয় নয়, এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব। ফ্যামিলির ভেতরে যারা বাবা মা আছে, সন্তানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না, মন খুলে কথা বলতে না পারার কারণে কিন্তু তারা অনেক ধরনের ভুলভ্রান্তিরও শিকার হয়। আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে দেখাও জিনিসটাকে, অনেক মেয়েদের হচ্ছে ওরা সাফার করবে, তারপর হচ্ছে মানে একটু ন্যারো মাইন্ডে দেখা হয়। আসলে এটা সেন্সিটিভ, আমরা নিজেরা বানিয়েছি এটাকে। প্রত্যেকটা ছেলে যারা এই ব্যাপারটা নিয়ে হাস্য রহস্য করে থাকে, তাদের অন্ততপক্ষে ভাবা উচিত তার ঘরে মা বোন আছে। পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি, এ 3 বিষয় সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যৌথ সচেতনতায় পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে। আমরা টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি, সেটা যদি স্বাভাবিক হয়, তাহলে মেনস্ট্রুয়েশনের সময় একটা আমি ন্যাপকিন ব্যবহার করবে, এটাও স্বাভাবিক। এইটুকু জিনিস যদি আমরা সবাইকে সহজভাবে বোঝাতে পারি। এখন সবাই অনেক সচেতন, শুধু সহজভাবে নিলেই হয়ে যায়। মেয়েটা কিংবা আমার বোনটা প্যাড নিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটুকু পরিবর্তন হলে আমাদের মোটামুটি সামাজিক পরিবর্তন হয়ে যায়। মেয়েরা যেন নিরাপদ, সুস্থ ও সম্মানের সাথে বেড়ে উঠতে পারে, সেই দৃষ্টিভঙ্গি গড়াই এখন সময়ের দাবি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। 2 জেলায় পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে ঝিনাইদহে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেছে 2 বোনের। সকালে মহেশপুরের খোলসাপুরের গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, স্কুলে যাওয়ার আগে গোসল করতে পুকুরে যায় আফিয়া এবং সাথিয়া। তাদের সারা শব্দ না পেয়ে খুঁজতে যায় পরিবারের সদস্যরা। এই সময় পুকুর থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জেও পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার জানিয়েছে, হাবিবপুর এবং জুনায়েদ বাড়ির পাশেই শিশুদের সাথে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর সেখানে এক প্রতিবেশী তাদেরকে পুকুরে ভেসে থাকতে দেখে। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে 2 শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চাঁদপুরে ধনাগোদা নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে মতলব উত্তরের চরলক্ষ্মীপুরের বাসিন্দাদের। বিলীন হয়েছে বসতঘর, ফসলি জমি, একই সাথে কবরস্থান সহ গ্রামের ৬০ ভাগই। হুমকির মুখে রয়েছে ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট দফতরে দফায় দফায় যোগাযোগের পরেও সাড়া মিলছে না। এলাকা পরিদর্শনের পর পদক্ষেপ নেবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বর্ষায় হিংস্র হয়ে উঠে খরস্রোতা ধনাগোদা নদী। গত ১৫ বছরে ভাঙনে বিলীন হয়েছে গ্রামের প্রায় ৬০ ভাগ। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব নদীপাড়ের বাসিন্দারা। ক্রমাগত ভাঙনে নতুন করে আতঙ্ক বাড়ছে মতলব উত্তরের চরলক্ষ্মীপুর, জহিরাবাদ, হাঁফানিয়া সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে মিলছে শুধু প্রতিশ্রুতি। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি গ্রামবাসীদের। জায়গা জমি আমাকে বাঙ্গাল হয়ে গেছে, বাড়িঘর বাঙ্গাল হয়ে যাইতে আছে। যতবারই আমরা যোগাযোগ করছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেন নাই। চরলক্ষ্মীপুর গ্রামটা অনেক বড় একটা গ্রাম ছিল, এটা কিন্তু চতুর্দিকে নদী হওয়াতে এই ভাঙতে ভাঙতে এটার অস্তিত্ব নষ্ট হয়ে যেতে আছে। প্রায় ৬০ ভাগ নদী তলে চলে গেছে, নদী গর্ভে চলে গেছে। যদি সরকার দ্রুত পদক্ষেপ না হয় তাহলে গ্রামকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এলাকার অন্তত ২০টি স্থান ভাঙন কবলিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চরলক্ষ্মীপুর সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। যতটুকু ভাঙন কবলিত স্থান সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা অলরেডি সেগুলোর রিপোর্ট আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেছি। খুব শীঘ্রই আমরা জিও ব্যাগ ফেলে আমরা প্রতিরক্ষা ব্যবস্থা নিব। ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের তাগিদ নদীপাড়ের বাসিন্দাদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। ২ জেলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে ঝিনাইদহে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেছে ২ বোনের। সকালে মহেশপুরের খোলসাপুরের গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, স্কুলে যাওয়ার আগে গোসল করতে পুকুরে যায় আফিয়া এবং সাথিয়া। তাদের সারা শব্দ না পেয়ে খুঁজতে যায় পরিবারের সদস্যরা। এই সময় পুকুর থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জেও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার জানিয়েছে, হাবিবপুর এবং জুনায়েদ বাড়ির পাশেই শিশুদের সাথে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর সেখানে এক প্রতিবেশী তাদেরকে পুকুরে ভেসে থাকতে দেখে। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে ২ শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাঁদপুরে ধনাগোদা নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে মতলব উত্তরের চরলক্ষ্মীপুরের বাসিন্দাদের। বিলীন হয়েছে বসতঘর, ফসলি জমি, একই সাথে কবরস্থান সহ গ্রামের ৬০ ভাগই। হুমকির মুখে রয়েছে ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট দফতরে দফায় দফায় যোগাযোগের পরেও সাড়া মিলছে না। এলাকা পরিদর্শনের পর পদক্ষেপ নেবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বর্ষায় হিংস্র হয়ে উঠে খরস্রোতা ধনাগোদা নদী। গত ১৫ বছরে ভাঙনে বিলীন হয়েছে গ্রামের প্রায় ৬০ ভাগ। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব নদীপাড়ের বাসিন্দারা। ক্রমাগত ভাঙনে নতুন করে আতঙ্ক বাড়ছে মতলব উত্তরের চরলক্ষ্মীপুর, জহিরাবাদ, হাঁফানিয়া সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে মিলছে শুধু প্রতিশ্রুতি। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি গ্রামবাসীদের। জায়গা জমি আমাকে বাঙ্গাল হয়ে গেছে, বাড়িঘর বাঙ্গাল হয়ে যাইতে আছে। যতবারই আমরা যোগাযোগ করছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেন নাই। চরলক্ষ্মীপুর গ্রামটা অনেক বড় একটা গ্রাম ছিল, এটা কিন্তু চতুর্দিকে নদী হওয়াতে এই ভাঙতে ভাঙতে এটার অস্তিত্ব নষ্ট হয়ে যেতে আছে। প্রায় ৬০ ভাগ নদী তলে চলে গেছে, নদী গর্ভে চলে গেছে। যদি সরকার দ্রুত পদক্ষেপ না হয় তাহলে গ্রামকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এলাকার অন্তত ২০টি স্থান ভাঙন কবলিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চরলক্ষ্মীপুর সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। যতটুকু ভাঙন কবলিত স্থান সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা অলরেডি সেগুলোর রিপোর্ট আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেছি। খুব শীঘ্রই আমরা জিও ব্যাগ ফেলে আমরা প্রতিরক্ষা ব্যবস্থা নিব। ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের তাগিদ নদীপাড়ের বাসিন্দাদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।
এবারের বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ এবং বিতরণ নিয়ে সভা হয়। উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে মজুদকৃত খাদ্যের পরিমাণ 15 লাখ টন, যা গত বছরের তুলনায় প্রায় 3 লাখ টন বেশি। এবারের 14 লাখ টন চাল এবং 3.5 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। উপদেষ্টা একই সাথে বলেন, বছরে 5 মাস 30 কেজি করে চাল পাচ্ছে 50 লাখ পরিবার। আগামী অর্থ বছরে এর পরিমাণ বাড়িয়ে 6 মাসে 55 লাখ পরিবারকে চাল দেয়া হবে। দরিদ্র পরিবারগুলি যাতে ইয়ে করতে পারে, বছরে 5 মাস 30 কেজি করে 50 লাখ লোকের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা প্রোগ্রাম ছিল। আগামী অর্থ বছরে এটাকে সম্প্রসারণ করে নিয়ে এটা 6 মাস করা হয়েছে এবং 55 লাখে উন্নীত করা হয়েছে। কুষ্টিয়ায় আলাদা স্থানে রাসেল ভাইপার সাপের কামড়ে 2 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছে। 2 জনের মৃত্যুই বিষধর রাসেল ভাইপারের কামড়ে হয়েছে জানা গেছে। নিহত কালু দৌলতপুরের গড়াই এবং কামরুজ্জামান কুমারখালী চর জগন্নাথপুরের বাসিন্দা। গতরাতে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গেলে কালুকে সাপে কামড় দেয় এবং এদিকে কামরুজ্জামানের পরিবার জানিয়েছে, বাড়ির পাশে কলা বাগানে কাজ করতে গেলে কামড় দেয় রাসেল ভাইপার। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে। প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে। আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। প্রিয় ভাই বোনেরা, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ডে জমির পরিমাণ, দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে। কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় 3.5 কোটির মতন। এদের মধ্যে যেমন বর্গাদার চাষি কিংবা ভূমিহীন কৃষক রয়েছেন, তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে। যেসব বর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন, এমন কৃষকদেরকে কমপক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি। উৎপাদনের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে, তেমনি কোনো কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রিয় সমাবেশ, ব্যক্তি, পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে এটি। এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাতগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা
একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চায়। বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই। একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয়। সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই। তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ এই ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। একই সাথে প্রিয় উপস্থিতি, আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে 3 মাস থেকে 1 বছরের কোর্স আমরা চালু করতে চাই। দেশে যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই, যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব। এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্পমেয়াদী ট্রেনিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন। অনলাইন ভিত্তিক জায়ান্ট প্রতিষ্ঠান আমাজন, ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে। এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে। আমাজনের মতন বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি, সুযোগ আমরা তৈরি করতে পারি, সুযোগ আমরা নিতে পারি। বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে। আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমাদের উদ্যোগ রয়েছে। আমি জানি শিক্ষিত তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর। দেশে এই মুহূর্তে প্রায় 10 লক্ষের মতন ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর মাধ্যমে $100 কোটি বেশি আয় করতে সক্ষম হচ্ছেন। আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল, ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে। আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি নিয়ে আমি গত 1 দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি। বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার, ই কমার্স সেক্টর এবং ফ্রিল্যান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত। বাংলাদেশে দর্শক, এই ছিল সংবাদ স্বদেশের আয়োজনে।